আচ্ছা, আমি গ্রুপে 3টে প্রশ্ন পাঠিয়েছি, 3টে প্রশ্নের পিডিএফ। মানে প্রশ্নগুলো খুলে না দেখলেও মেসেজগুলো দেখেছিস কি? হ্যাঁ, প্রশ্নগুলোও দেখেছি। রুদ্র, হ্যাঁ। ওখানে দেখবি আহ 3টে প্রশ্নের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্নের নাম্বারিং করা আছে। থার্ড সামেটিভ 1 বলে 1.6, 1.9 এরকম করে দেওয়া আছে অনেকগুলো। থার্ড সামেটিভ 2 বলে তার মধ্যে অনেকগুলো দেওয়া আছে, আর থার্ড সামেটিভ 3 এর মধ্যে একটাই দেওয়া আছে, 3.13। এই প্রশ্নগুলো, ওই যে পুরো প্রশ্নটা আছে তার মধ্যে সেই প্রশ্নগুলো যেগুলো দ্রবণ বা মিশ্রণের উপাদানের পৃথকীকরণ সেই সংক্রান্ত প্রশ্ন, যে দুটো চ্যাপ্টার আমরা অলরেডি পড়েছি এবং বলেছিলাম ওই দুটো চ্যাপ্টার রিভাইজ করতে। সেইখান থেকে চ্যাপ্টারগুলো রিভাইজ করে চেষ্টা করবি না দেখে এই প্রশ্নগুলো উত্তর লেখার, ঠিক আছে? এবং লিখে আমায় পাঠাবি শুক্রবারের মধ্যে। আজকে মঙ্গলবার, শুক্রবারের মধ্যে এগুলো পাঠাবি। ওটা পড়ে, চ্যাপ্টারটা পড়ে রিভাইজ করে এবং না দেখে, কারণ পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন থাকবে। তারপর আমরা শনিবার যখন পড়া হবে, শনিবার আমরা পড়ার মানে খানিকটা পড়বো, খানিকটা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বোঝা গেছে না বোঝা যায়নি? হুম। 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 আচ্ছা, আর অ্যাসিড সংক্রান্ত সেম প্রশ্ন, সেগুলো আমি পাঠাবো। সেগুলো আমি বৃহস্পতিবার পাঠাবো, ঠিক আছে? এবং সেগুলো নিয়ে আমরা কবে আলোচনা করবো সেটা আমরা শনিবারের ক্লাসে ঠিক করে নেবো। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আগে এটা করতে হবে, এইটা যেটা আমি পাঠিয়েছি। এবং সেটা আবারও বলছি, ভালো করে আমার পড়াটা এবং যেখান থেকে আমি, যেগুলো আমি বই থেকে পড়তে বলেছি সেগুলো পড়ে দেন এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবি, উত্তর লেখার চেষ্টা করবি। আহ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে, সুতরাং পরীক্ষার মতো করে এটাকে দেখাই ভালো। বোঝা গেছে? হুম। হুম। আচ্ছা, এবার বল, আগের দিনের পড়া থেকে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কিছু আছে কিনা? না। না, নেই। আচ্ছা, আমরা আজকে শুরু করি এবং আজকে আমরা এই অ্যাসিড আর ক্ষার চ্যাপ্টারটা আমরা শেষ করব। প্রথম যেটা বলার সেটা হচ্ছে একটা ছোট্ট টপিক, যেটা আমরা আগের দিন পড়িনি, কারণ অনেকগুলো পর রিয়াকশন পড়া হয়ে যাচ্ছিল সেই জন্য। কিন্তু আরেকটা সেট অফ রিয়াকশন আমাদের আছে। সেটা হচ্ছে যে ক্ষারের সাথে ধাতুর বিক্রিয়া। আমরা অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া দেখেছি, ক্ষারের সাথে ধাতুর বিক্রিয়া, এটা কোনো স্পেশাল টাইপ অফ রিয়াকশন। সমস্ত ক্ষার আর সমস্ত ধাতু বিক্রিয়া করে না। আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা কেবলমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াগুলো দেখবো। সাথে অ্যাসিডের ক্ষেত্রে যেমন আমরা 3টে অ্যাসিডের সাথে বিক্রিয়া দেখেছি, ঠিক আছে? একটা হচ্ছে HCl, একটা হচ্ছে HNO3, একটা হচ্ছে H2SO4, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এক্ষেত্রে আমরা শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে এই ক্ষারটার সাথে বিক্রিয়াগুলো দেখবো। এবং ধাতু হিসেবে কাদের বিক্রিয়া দেখবো? এটা তো গেলো ক্ষারের কথা। ধাতু হিসেবে শুধু অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম, এদের, সরি, অ্যালুমিনিয়াম আর জিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, জিঙ্কের বাংলা কিন্তু দস্তা, ঠিক আছে? অনেক সময় পরীক্ষায় প্রশ্নে আমি দেখলাম যে দস্তা বলে দিচ্ছে। দস্তা মানে কিন্তু জিঙ্ক বেসিক্যালি। তাহলে অ্যাসিডের সাথে ধাতুর যে বিক্রিয়াগুলোর মধ্যে যে জটিলতাটা ছিল এক্ষেত্রে সেটা নেই। এক্ষেত্রে আমরা কেবল দুটো ধাতুর সাথে বিক্রিয়া দেখবো, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে জিঙ্ক। তার সাথে দেখবো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দেখবো, ঠিক আছে? তাহলে প্রথম বিক্রিয়াটা হচ্ছে হুম NaOH এর সাথে, দুটোই একই রকম, ঠিক আছে? NaOH এর সাথে জিঙ্কের বিক্রিয়ায় সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট ও হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। জাস্ট তথ্যের জন্য বলে রাখছি যে জিঙ্কেট যে মূলকটা, আমরা এই মূলকটা দেখিনি আগে বা আমাদের লিস্টেও ছিল না।
জিঙ্কের মূলকটা কিরকম দেখতে হবে? ZnO2 2 মাইনাস, ঠিক আছে, এটা হচ্ছে জিঙ্কের মূলক। তাহলে রুদ্র বল দেখি এর যোজ্যতা কি হবে এই মূলকটার? 2। কেন? দাঁড়াও, ভুলে গেছি। যোজ্যতা 2 হবে কারণ ওটার নিচে 2 আছে। আরে দুই তুই কি থেকে বললি? দাঁড়াও, বলছি ভাবতে দাও। মূলকের যোজ্যতা কিভাবে ঠিক হয়? রোজ একই জিনিস, রোজ একই জিনিস, আর ভালো লাগছে না আমার, জানিস তো। আগের দিনই তোকে বললাম, আবারও সেই একই জিনিস। আমি তোকে কিছু বলছি না, তুই এই সেমিস্টারটা লাস্ট আমার কাছে পড়ে নে, এই সামেটিভটা, তারপর অন্য রাস্তা দেখে নিস। দেবজানি বল এই যোজ্যতা কত হবে এবং কেন হবে? তোরা কি আছিস নাকি নেই কেউ? হ্যাঁ, এই যোজ্যতা কত হবে এবং কেন হবে? 2 হবে। উপরে কেন? -2 মানে 2 মাইনাস আছে বলে। তাহলে মূলকের যোজ্যতা ঠিক হয় তার চার্জের পরিমাণ থেকে, তাহলে যেহেতু এর চার্জটা হচ্ছে 2 মাইনাস, তার মানে যোজ্যতা 2 হবে। তাহলে এই বিক্রিয়াটা কিরকম হবে? এই বিক্রিয়াটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস জিঙ্ক, এখান থেকে। তাহলে এর যদি যোজ্যতা 2 হয় এবং এর সাথে যদি সোডিয়াম থাকে, সোডিয়ামের যোজ্যতা কত? এক এক তাহলে এর সংকেত কি হবে, সোডিয়াম জিঙ্কেটের সংকেত? Na2 Na2, হুম, ZnO2। কারণ এই সোডিয়ামের যোজ্যতা 1, তাই জন্য এটার সাথে কোনো সংখ্যা নেই। আর এটার যোজ্যতা 2, তাই সোডিয়ামের এখানে 2 বসছে। রুদ্র কি আছিস নাকি নেই, নাকি কেটেই পড়লি? হ্যাঁ, আছি আছি। তার সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এখানটাকে ব্যালেন্স করতে হলে কি করতে হবে? ক্লিয়ারলি এখানে সোডিয়াম দুটো আছে, তাহলে অন্তত এটা 2 লাগবে। তাহলে বাদিকে এটাকে 2 করে দিই, মোস্ট লাইকলি রিয়াকশন ব্যালেন্স হয়ে গেছে। হুম, রিয়াকশন ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। এই একই রকম বিক্রিয়া অ্যালুমিনিয়ামের সাথে হয়, সেক্ষেত্রে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়, এটাকে বলে অ্যালুমিনেট, ঠিক আছে। আমি এটাকে লিখছি না, জাস্ট কপি পেস্ট করছি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম ধাতুর বিক্রিয়ায়, অ্যালুমিনিয়াম ধাতুর বিক্রিয়ায় সোডিয়াম অ্যালুমিনেট, ওইটাকে বলে জিঙ্কেট, এটাকে বলে অ্যালুমিনেট গ্যাস তৈরি হয়। অ্যালুমিনেট মূলকটা কিরকম দেখতে? একই রকম দেখতে, ঠিক আছে। AlO2 2 মাইনাস, তাহলে বিক্রিয়াটাও দেখতে একই রকম হবে। জাস্ট জিঙ্কের বদলে Al হবে এখানে। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, কেন এই দুটো ধাতুই বিক্রিয়া করে তার একটা কারণ আছে। কেন অন্যান্য ধাতু ক্ষারের সাথে বিক্রিয়া করে না? খুব সিম্পলি বলতে গেলে বেশিরভাগ ধাতু বা তাদের অক্সাইড গুলোর একটা ক্ষার ধর্ম আছে। জেনারেলি ক্ষার ক্ষারের সাথে বিক্রিয়া করে না, সেই জন্যই বেশিরভাগ ধাতু ক্ষারের সাথে বিক্রিয়া করে না, বেশিরভাগ ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কারণ অ্যাসিড আর ক্ষার ধর্ম, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে, তাই জন্য। তাহলে ধাতুর অক্সাইড গুলো বা ধাতুদের মধ্যে একটা ক্ষার ধর্ম আছে, সেই জন্য তারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে করে না জেনারেলি। এই দুটো ধাতুর অক্সাইড গুলো আমরা আজকেই দেখবো, এদের একটা উভধর্মী ধর্ম আছে, এদের ক্ষার ধর্ম আছে, এদের অ্যাসিড ধর্ম আছে। সেই জন্য এই দুটো ধাতু ক্ষারের সাথেও বিক্রিয়া করে, অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে। যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া আমরা দেখিনি, কিন্তু অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে। এর মধ্যে
মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে লক্ষ্য কর জিঙ্ক এমন একটা ধাতু যে অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে H2 গ্যাস তৈরি করতে পারে। শুধু জিঙ্ক না, অ্যালুমিনিয়ামও পারে। অ্যালুমিনিয়ামটাও লিখে দেয়, এমন অ্যালুমিনিয়ামটাও লিখে দিই, কারণ অ্যালুমিনিয়ামের সাথে যদিও আমরা বিক্রিয়া দেখিনি কিন্তু অ্যালুমিনিয়াম পারে, কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোজেনের উপরে ছিল, যদি চক্রিত শ্রেণী মনে থাকে। যাটা বলা উচিত এখানে। তাহলে এই দুটো ধাতু এর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে, কারণটা খানিকটা বুঝিয়ে বললাম। আর একটু পরে আমরা যখন অক্সাইড পড়বো তখন দেখতে পাবো যে এদের একটা উভধর্মী ধর্ম আছে, এদের ক্ষার ধর্ম আছে, এদের অ্যাসিড ধর্ম আছে, সেই জন্য এরা অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে। বেশিরভাগ ধাতুর মধ্যে একটা ক্ষারত্ব থাকায় তারা ক্ষারের সাথে বিক্রিয়া করে না, তারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। পরিষ্কার? পরিষ্কার কি? হুম। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অক্সাইড। অক্সাইড কি জিনিস? ইংলিশে লিখলে অক্সাইডস। অক্সাইড কি জিনিস? অক্সাইড হচ্ছে, আচ্ছা এই রিয়াকশন গুলো কিন্তু অনেক সময় দেয়, ঠিক আছে, যে সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে জিঙ্কের বিক্রিয়া বা অ্যালুমিনিয়ামের বিক্রিয়া, একটু লিখে অভ্যেস করবি, নাহলে কিন্তু, এবং লিখতে পারলে 2 নম্বর আরামসে পেয়ে যাওয়া যাবে। অবশ্যই এখানে কথায় লিখে তারপর বিক্রিয়াটা লিখতে হবে, যেটা আগের দিনও বুঝিয়ে বলছিলাম। যাই হোক, আচ্ছা অক্সাইড কি জিনিস? অক্সাইড হচ্ছে কোনো একটি মৌল এবং অক্সিজেনের, কোন একটি মৌল এবং অক্সিজেন দ্বারা তৈরি যৌগ, ঠিক আছে। তাহলে অক্সিজেন থাকবে আর তার সাথে অন্য কোনো একটা মৌল থাকবে, ঠিক আছে, সেটা সালফার হতে পারে, কার্বন হতে পারে, সোডিয়াম হতে পারে, যা খুশি হতে পারে, সেই মৌলটা আর তার সাথে একটা অক্সিজেন, ঠিক আছে। একটা একটা না, তার সাথে অক্সিজেন, এটা মিলে যে যৌগটা তৈরি হবে তাকেই বলে অক্সাইড, ঠিক আছে। এটা বেসিক ব্যাপার। এবার অক্সাইডের জেনারেলি দুটো ভাগ আছে, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাসিডিক বা আম্লিক অক্সাইড, ঠিক আছে, তাহলে করে বলি আম্লিক অক্সাইড, বা ইংলিশে বললো অ্যাসিডিক অক্সাইড। আম্লিকের ইংরেজিটাই হচ্ছে অ্যাসিড, বা অম্লর ইংরেজি হচ্ছে অ্যাসিড বেসিক্যালি। আচ্ছা, এরা এরা কোন অক্সাইড গুলো? প্রথমত, অধাতুর অক্সাইড গুলো মূলত অধাতু মৌলগুলির অক্সাইড, এই ধরনের অক্সাইড, অক্সাইড আম্লিক অক্সাইড। অধাতু বলতে কি কথা বলতে চাইছি, যেরকম করে বলি যে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন সালফারের অক্সাইড, সালফারের অক্সাইড ধর সালফার ডাই অক্সাইড, এটা একটা আম্লিক অক্সাইড। সালফার একটা অধাতু, সালফারের অক্সাইড, সালফার ডাই অক্সাইড আম্লিক অক্সাইড। বা ধর কার্বনের অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। বা ধর নাইট্রোজেনের অক্সাইড, এগুলো সব অধাতু। ধর নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে, এরা সব আম্লিক অক্সাইড। কি করে বুঝবো এরা আম্লিক অক্সাইড কিনা, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এরা
ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করবে। ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করা মানেই হচ্ছে তার মধ্যে একটা অম্ল ধর্ম, একটা অ্যাসিড নেচার আছে, ঠিক আছে। যদি উদাহরণ দেখি কিভাবে দেখবো। আচ্ছা, সালফারের থেকে সালফার ডাইঅক্সাইড তৈরি যদি দেখাতে চাই লেটস, তাহলে এটাকে একটু এরকম করে লিখি। ধর সালফার তার সাথে অক্সিজেনের বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি হতে পারে। একই রকম ভাবে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে। নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হতে পারে। যাই হোক, তাহলে এরা এই এই ধরনের আম্লিক অক্সাইড যেগুলো মূলত অধাতুর অক্সাইড, ঠিক আছে। তাহলে এখানে অক্সিজেন ছাড়া আরেকটা মৌলকে সালফার, তাহলে এটা সালফারের অক্সাইড, এটা কার্বনের অক্সাইড, এটা নাইট্রোজেনের অক্সাইড, ঠিক আছে। এই ধরনের অধাতুর অক্সাইড গুলো আম্লিক অক্সাইড এবং এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে। যে কোনো অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে, ঠিক তেমনি এরাও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে। কিভাবে সেই বিক্রিয়াটা হয় যদি আমি উদাহরণ দেখাতে চাই, সালফার ডাইঅক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি তৈরি হবে? সোডিয়াম সালফাইড তৈরি হবে, সোডিয়াম সালফাইড। তাহলে এটা লবণ। তার সাথে কি তৈরি হবে? জল তৈরি হবে। বিক্রিয়াটা কিভাবে ব্যালেন্স করবো? এটাকে 2 দিয়ে গুণ করলে আমার ধারণা হয়ে যাবে। বিক্রিয়া ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সালফার ডাই অক্সাইড, যেটা একটা আম্লিক অক্সাইড, সেটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, মানে একটা অ্যাসিডিক অক্সাইড একটা ক্ষারের সাথে বিক্রিয়া করছে, তার জন্য লবণ তৈরি হচ্ছে। এটার নাম কি? সোডিয়াম সালফাইড। ভালো করে মূলকের লিস্টে দেখবে, আমাদের লেখা লেখা আছে সালফাইড মূলক কিরকম দেখতে হয়। সোডিয়াম সালফাইড, ঠিক আছে। এই লবণটা তৈরি হচ্ছে। আচ্ছা, আর কি উদাহরণ হতে পারে? ধর কার্বন ডাই অক্সাইডের সাথে একই রকম ভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি তৈরি হবে? সোডিয়াম কার্বনেট আর জল তৈরি হবে। এরকম ভাবে 2 দ্বিগুণ করলে কি হয়ে যাবে? তো এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে জাস্ট এটা বলে রাখছি যে কোনো অক্সাইড আম্লিক তা প্রমাণ করতে হলে এরকম বিক্রিয়ার উদাহরণ দিতে হবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে দেখাও যে কার্বন ডাই অক্সাইড আম্লিক, তখন বলতে হবে কার্বন ডাই অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট আর জল তৈরি হয়। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, তাই জন্য বলা যায়, এখান থেকে বলা যায় যে কার্বন ডাই অক্সাইড আম্লিক অক্সাইড। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বোঝাচ্ছে। আচ্ছা, এদের আরেকটা কি ধর্ম, সেটা হচ্ছে যে এরা জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, ঠিক আছে। এরা এরকম করে বলে জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। যেমন তার সালফার ডাইঅক্সাইড যদি জলে দ্রবীভূত হয়, কি অ্যাসিড তৈরি হবে এখান থেকে? H2SO3 তৈরি হবে কিন্তু, ঠিক আছে। এই অ্যাসিডটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড। সালফিউরিক না, কিন্তু সালফিউরিকে H2SO4, সালফিউরাস অ্যাসিড। একই রকম ভাবে সালফার ট্রাই অক্সাইড যদি জলে দ্রবীভূত হয়, তাহলে সেখান থেকে পাওয়া যায় সালফিউরিক অ্যাসিড। এটা সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। একই রকম ভাবে যদি কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়, তখন সেটা কি হয়? কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। এটা বলে কার্বনিক অ্যাসিড। তাহলে এইগুলো হচ্ছে আম্লিক অক্সাইডদের দুটো ধর্ম। এটা হচ্ছে অ্যাসিডের সাথে জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে,
আর ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বা ছোট্ট কনসেপ্ট হচ্ছে নিরোধক। নিরোধক, ঠিক আছে। এটা কাকে বলে না, কোনো অ্যাসিড থেকে জল বের করে দিলে যে অক্সাইড পাওয়া যায় তাকে ওই অ্যাসিডের নিরোধক বলে। যেমন এই আগের উদাহরণটা থেকে বুঝতে পারি যে সালফিউরিক অ্যাসিড থেকে যদি জল বের করে দিই, তাহলে কি তৈরি হবে, জলটা বেরিয়ে যাচ্ছে প্লাস সালফার ট্রাই অক্সাইড তৈরি হবে। সুতরাং সালফার ট্রাই অক্সাইড হচ্ছে H2SO4 এর নিরোধক, ঠিক আছে। একই রকম ভাবে অন্যান্য গুলোর ক্ষেত্রে দেখানো যায় একই রকম ভাবে। কার্বনিক অ্যাসিডের নিরোধক কি হবে বল, উপরের বিক্রিয়াটা দেখে বল। কার্বনিক অ্যাসিড থেকে জল বের করে দিলে কি তৈরি হবে? কিসের সাথে জল মিশে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে কার্বনিক অ্যাসিডের নিরোধক। কার্বন ডাই অক্সাইড থেকে জল বের করে দিলে আচ্ছা, কার্বন ডাই অক্সাইড নিরোধক মানে কি? নিরোধক মানে হচ্ছে একটা জিনিস থেকে যখন আহ তোরা ওখানে ওটা পড়েছিলিস, শোধক মনে আছে, শোধক কেলাস, জল থাকাটাকে তখন যেটাকে শোধক কেলাস বলে। মানে অ্যাজ ইফ হ্যাঁ। একটা জিনিসে জল মিশে কিছুটা তৈরি হয়েছে, সেখান থেকে তুই জলটাকে বাষ্পীভূত করে বের করে দিচ্ছিস, ঠিক আছে, ওই প্রক্রিয়াটাকে নিরুদন প্রক্রিয়া বলে। তো বা বাষ্পীভূতন, যাই হোক, মানে নিরোধক কথাটা মানে ওটাই যে জল ছিল যেটাকে তুই শুষে বের করে নিয়েছিস। ঠিক আছে। হুম। তাহলে অ্যাসিড থেকে জল বের করে দিলে যে অক্সাইডটা থাকে সেটা হচ্ছে সেই অ্যাসিডের নিরোধক, ঠিক আছে, মিটে গেল। তাহলে এটা হয়ে গেল, এটা হচ্ছে আম্লিক অ্যাসিডের ধর্ম। কোনগুলো আম্লিক অ্যাসিড তাদের ধর্ম কিরকম হবে, একটা দুটো বিক্রিয়ার উদাহরণ দেওয়া, এবং তার সাথে একটা ছোট্ট কনসেপ্ট পড়ে নিলাম, সেটা হচ্ছে নিরোধক। এরপরে যে সেকেন্ড টাইপ অফ অক্সাইড, আমরা প্রথম টাইপের অক্সাইড পড়লাম আম্লিক অক্সাইড, দ্বিতীয় টাইপের অক্সাইড খুব স্বাভাবিক ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড। আম, এই ক্ষারকীয় অক্সাইড সম্বন্ধে আমরা আগে একটু পড়েছি, যখন যেখানে আমরা বলেছিলাম যে ধাতুর অক্সাইড গুলো সবসময় ক্ষার ধর্ম থাকে সেগুলো, ঠিক আছে। তাহলে মূলত ধাতুর অক্সাইড গুলো এরকম ক্ষার ধর্ম থাকে। মূলত ধাতুর অক্সাইড গুলি ক্ষারকীয়, ঠিক আছে। আবারও এটা যে ক্ষারকীয় সেটা কি করে বুঝবো? আচ্ছা, তো তার উদাহরণ যদি দেখতে চাই, কি হবে, তোর সোডিয়ামের যে অক্সাইড, সোডিয়াম অক্সাইড কিরকম দেখতে হবে, সোডিয়াম অক্সাইড Na2O, কারণ অক্সিজেন জড়িত দুই, সোডিয়াম জড়িত এক, ঠিক আছে। তাহলে এটা কিরকম হবে, এটাকে চার করতে হবে, এটাকে দুই করতে হবে। এটা ক্ষারকীয় অক্সাইড, ঠিক আছে। বা যদি এরকম করে বলি যে ক্যালসিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড সেটা কি হবে, CaO, ক্যালসিয়াম জড়িত দুই, অক্সিজেন জড়িত দুই, তাহলে CaO, এটাও একটা ক্ষারকীয় অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, এরা যে ক্ষারকীয় অক্সাইড কি করে বোঝা যায়? এক তো জলে দ্রবীভূত OH মাইনাস আয়ন দেয়, সেটা দেখবি আগে দেখিয়েছি, ঠিক আছে। তাহলে এরকম করে এখানে বলি যে এরা জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন দেয়, ঠিক আছে, আগে দেখানো হয়েছে, ওখান থেকে দেখে নিবি। আর কি, আর এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, খুব স্বাভাবিক, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এরা লবণ তৈরি করে, লবণ আর জল তৈরি করে, ঠিক আছে। তাহলে এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে। কেন না, এরা ক্ষারকীয় অক্সাইড,
যেহেতু এদের ক্ষার ধর্ম আছে তাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এরা লবণ আর জল তৈরি করতে পারে। তার উদাহরণ কি? তার সোডিয়াম অক্সাইড, তার এটার সাথে HCl এর বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে? কিরকম হবে বিক্রিয়াটা? কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে আর জল তৈরি হবে। রিঅ্যাকশনটা ব্যালেন্স করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে একটা 2 লাগবে, এখানে একটা 2 লাগবে, রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেছে। একই রকম যদি ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া হয়, ধর HCl এর, কি তৈরি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, ক্যালসিয়ামের যদি 2, ক্লোরাইডের 1, তাহলে CaCl2 আর জল তৈরি হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে 2, তাহলে রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে আবারও এই বিক্রিয়াটা হচ্ছে সেটার উদাহরণ, ঠিক আছে? যে কোনো অক্সাইড ক্ষারকীয় তার প্রমাণ হিসাবে এই ধরনের বিক্রিয়া উদাহরণ হিসেবে ব্যবহার করতে হবে। বুঝে গেছে? হুম। দেবজানি বুঝে গেছে? হ্যাঁ। বেশ। আচ্ছা, আর লাস্ট ক্যাটাগরিটা কি? লাস্ট ক্যাটাগরিটা হচ্ছে উভধর্মী অক্সাইড, যাদের ক্ষার ধর্ম আছে, অ্যাসিড ধর্ম আছে, তাদের বলে উভধর্মী অক্সাইড, ঠিক আছে? আমরা একটু আগেই দেখলাম যে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম এমন দুটো ধাতু যারা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, ক্ষারের সাথেও বিক্রিয়া করে, ঠিক আছে? তো তাদের অক্সাইড গুলোই হচ্ছে উভধর্মী অক্সাইড, ঠিক আছে? এরকম করে আমরা আমাদের শুধু এই লেভেলে দুটোই উদাহরণ আছে, আমরা তার উঠতে যাব না। তাহলে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম অক্সাইড, এরা ক্ষার এবং অ্যাসিড উভয়ের সাথেই বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে, ঠিক আছে? তার উদাহরণ দেখবো। তাহলে ধর জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কের অক্সাইড কিরকম দেখতে হবে? জিঙ্কের যদি 2 হয় তো ZnO, এটা 2 হয়ে যাবে। আচ্ছা, এর ক্ষার ধর্ম কিভাবে দেখবো? অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে দেখবো। এইটা বুঝতে পারছিস তো, যে কারো ক্ষার ধর্ম দেখাতে হলে তাকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করা দেখাতে হবে। আর কারো আম্লিক ধর্ম বা অ্যাসিডিক ধর্ম দেখাতে হলে তাকে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করা দেখাতে হবে। এটা বোঝা যাচ্ছে তো না বোঝা যাচ্ছে না? বোঝা। বেশ। তাহলে এই জিঙ্ক অক্সাইড যদি HCl এর সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে? জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে? একই একই ধরনের নীতি, জিঙ্ক ক্লোরাইড আর জল তৈরি হবে। তাহলে রিঅ্যাকশন ব্যালেন্স করতে হলে কি করতে হবে? এইখানে একটা 2 দিয়ে গুণ করতে হবে। আর এর অ্যাসিড ধর্ম কিভাবে দেখাবো? অ্যাসিড ধর্ম দেখাতে হলে ক্ষারের সাথে বিক্রিয়া করাতে হবে কি? আর NaOH, বল দেখি কি তৈরি হবে, বলতে পারবি? কি নাম এই জিনিসটা একটু আগে দেখালাম, কি নাম বললাম এটার? সোডিয়াম জিঙ্ক। জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট, ঠিক আছে? সোডিয়াম জিঙ্কেট। তাহলে একই রকম ভাবে অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া দেখাতে পারি, ঠিক আছে? এটাকে লাল দিয়ে দেখাই। একই রকম ভাবে অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া দেখাতে পারি। অ্যালুমিনিয়াম জড়িত কত মনে আছে কারো? বল দেখি। হুম। অ্যালুমিনিয়াম হুম। 3। যোজ্যতা 4। হচ্ছে না বাবু, হচ্ছে না। অ্যালুমিনিয়াম জড়িত 3, তাহলে অক্সাইডের জড়িত 2 এখানে চলে আসছে, আর অ্যালুমিনিয়ামের জড়িত এখানে চলে যাচ্ছে।
তাহলে রিঅ্যাকশনটা ব্যালেন্স করতে হলে কি করতে হবে? এইভাবে ওটা একই তো রকম ইসের কাজ এসআই এর। কাজ হুম। তাহলে এর ক্ষার ধর্ম আর অ্যাসিড ধর্মের উদাহরণ কি? তাহলে ক্ষার ধর্মের জন্য ধর আমি একে অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো, HCl এর সাথে তার বিক্রিয়া করাবো, কি তৈরি হবে? আবার একই রকম ভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে। বারবার করে একই প্যাটার্ন বলছি যে এর সামনের পার্টটা আর পিছনের পার্টটা, বেসিক্যালি এর ধাতব পার্টটা এর অধাতব পার্টটা বিক্রিয়া করছে, ঠিক আছে? তাহলে AlCl3 হবে, কারণ অ্যালুমিনিয়াম যদি 3, তার সাথে জল তৈরি হবে, ঠিক আছে? এখানে ব্যালেন্স করতে হলে কিভাবে করতে হবে? HCl যেখানে এর আগে 3 বসাতে হবে। HCl এর আগে 3 বসালাম, তাতে কি হবে? না, HCl এর আগে 3 বসালে হবে না আগে। তার কারণ হচ্ছে যে প্রথমে দেখতে হবে যেখানে অ্যালুমিনিয়াম দুটো আছে, এখানে অ্যালুমিনিয়াম একটা আছে, ফলে এটার জন্য আগে একে 2 দিয়ে গুণ করতে হবে। যে মুহূর্তে 2 দিয়ে গুণ করবো, এবার আমি বুঝতে পারবো যে দুটো অ্যালুমিনিয়াম হয়ে গেছে, সমস্যা নেই। 6টা ক্লোরিন, ঠিক আছে? তাহলে HCl এর আগে আমাকে এখানে 6 বসাতে হবে। এখন যদি 6টা ক্লোরিন হয়ে যায়, তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল? 6টা। অক্সিজেন আছে 3টে। তাহলে এখানে ব্যালেন্স করতে হলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে না? বোঝা যাচ্ছে না? এবার দেখ মেলা, অ্যালুমিনিয়াম দুটো আছে, অ্যালুমিনিয়াম দুটো আছে, ক্লোরিন 6টা আছে, ক্লোরিন 6টা আছে, 3 দুগুণে 6টা, হাইড্রোজেন 6টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 3টে, অক্সিজেন 1 গুণ 3, 3টে। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আর একই রকম ভাবে অ্যাসিড ধর্ম দেখাতে হলে কি করতে হবে? সোডিয়ামের সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে হবে, করে কি তৈরি হবে? আবার একই রকম ভাবে সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট তার সাথে জল তৈরি হবে। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা ব্যালেন্স কি করে হবে? অ্যালুমিনিয়াম বাদিকে দুটো, তাহলে এখানে অন্তত 2 দিয়ে গুণ করতে হবে আগে। তাহলে হয়ে গেল সোডিয়াম 4টে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে এখানে 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে যেটা হয়ে যাবে, অন্যান্য রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে যাবে। না, জলটাকে হ্যাঁ, 2 দিয়ে গুণ ওটা তো করতে হবে। ওর তো হয়ে গেল 7টা, এদিকে আছে কটা? এদিকে 2 4, হ্যাঁ, 7টা, 5টা তাহলে আছে 2 গুণ এদিকে। 4। হ্যাঁ, তাহলে কি গন্ডগোল হলো? অক্সিজেন 6টা, এখানে 7টা আছে, তাই তো? তাহলে অক্সিজেন ব্যালেন্স হচ্ছে না। হুম। তাহলে এটাকে বাদিকে অক্সিজেন বেশি আছে, তাই তো? টু, এটাকে যদি 2 দিয়ে গুণ করি, আর এটাকে যদি 4 দিয়ে করে দিই, তাহলে অ্যালুমিনিয়ামটা ব্যালেন্স হলো। 8টা সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে যদি 8 হয়, না, কিছু একটা গন্ডগোল হচ্ছে। Na2AlO2, ও ও ও ও ও ও ও ও, ও, আমি একটা জিনিস ভুল করেছি, প্রথম থেকে ওটা ভুল করেছি, ওই জন্য মুশকিল হচ্ছে। অ্যালুমিনেটের সংকেতটাই ভুল লিখেছি আমি। অ্যালুমিনেটের যোজ্যতা হচ্ছে 1 এবং চার্জ হচ্ছে Al2-, ফলে এখানেও ভুল লিখেছি আমি, NaAlO2 হবে। উম, তাহলে এখানে এইটা সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2, দুটো সোডিয়াম দিলে হবে না। রিঅ্যাকশনটা ব্যালেন্স করতে হলে 2Al হবে এখানে, এটা বুঝতে পারছি। না, এই কিছু ভুল করছে। ও, এই বিক্রিয়াটা করতে হলে জল লাগবে, সুতরাং এই বিক্রিয়াটা জিঙ্কের থেকে একটু আলাদা, নাহলে রিঅ্যাকশনটা ব্যালেন্স হবে না। আমার ভুলের জন্য এটা হলো, সরি ফর দিস। আচ্ছা, এবার রিঅ্যাকশনটা ব্যালেন্স করা যেতে পারে। তাহলে ডান দিকে অ্যালুমিনিয়াম আছে একটা, বাদিকেও আছে একটা, সমস্যা নেই। বাদিকে সোডিয়াম আছে একটা, এখানেও একটা। তাহলে এখানে অক্সিজেন আছে দুটো,
অক্সিজেন আছে দুটো, কিন্তু হাইড্রোজেন বাদিকে তিনটে আছে, ডান দিকে একটা আছে। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনের ব্যালেন্সে গন্ডগোল হচ্ছে। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই আপাতত, 4টে অক্সিজেন। তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে, একেও 2 দিয়ে গুণ করতে হবে। এখন বাদিকে দুটো, তিনটে অক্সিজেন হয়ে গেছে। তাহলে বাদিকে অক্সিজেন আছে দুটো, দুটো, তিনটে, ডান দিকে অক্সিজেন আছে 4টে। তাহলে একে আমাকে 2 দিয়ে গুণ করলে 4টে অক্সিজেন হয়ে গেল আমার। দুটো অক্সিজেন, 4টে অক্সিজেন মিলে গেছে বাদ বাকি সমস্ত কিছু। দুটো সোডিয়াম, দুটো সোডিয়াম, দুটো অ্যালুমিনিয়াম, দুটো অ্যালুমিনিয়াম, অক্সিজেনও মিলে গেছে। তাহলে হাইড্রোজেন শুধু মেলানো বাকি। একে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এ কি করে হচ্ছে? সব করে 2 দিয়ে কি করে গুণ হচ্ছে? না, একে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ বাদিকে হাইড্রোজেন আছে এখানে দুটো, আর এখানে 4টে, 6টা, 6টা। আশা করি রিয়াকশন ঠিক আছে। রিয়াকশন ঠিক আছে। যাই হোক, এখানে অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়াটা, তার মানে প্রথম কথা দুটো জিনিস ভুল করেছে। একটা হচ্ছে অ্যালুমিনেটের সংকেত AL O2 মাইনাস, ঠিক আছে। একটা যদি এক, তাহলে সোডিয়াম অ্যালুমিনেট হবে NaAlO2। আর এখানে ব্যালেন্স করতে জল লাগবে, এটা একটু খেয়াল করতে হবে। তাহলে এখানে অ্যালুমিনেটের সংকেতটা ঠিক করে লিখলে এই সমস্যাটা হবে না। সেটা হচ্ছে NaAlO2। এবার ব্যালেন্স করার চেষ্টা করা যাক। বাদিকে অ্যালুমিনেট আছে দুটো, তাহলে এখানে অন্তত 2 দিয়ে গুণ করতে হবে। যেই মুহূর্তে একে 2 দিয়ে গুণ করবো সেই মুহূর্তে সোডিয়াম দুটো হয়ে যাবে, ফলে সোডিয়ামকেও আমাকে 2 দিয়ে গুণ করতেই হবে। আচ্ছা, এবার হাইড্রোজেনের অক্সিজেন ব্যালেন্সটা দেখি। অক্সিজেন আছে 2 আর 3 5, 2 দুগুণে 4, একে 5। হাইড্রোজেন আছে দুটো, হাইড্রোজেন আছে দুটো, মিলে গেছে ব্যালেন্স। তাহলে এইটা হচ্ছে এমন দুটো অক্সাইড আমরা দেখলাম, জিঙ্কের অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, যাদের ক্ষার ধর্ম অ্যাসিড ধর্ম দুটোই আছে, এবং তারা বিক্রিয়া করে আমি দেখিয়ে দিলাম সেটা বিক্রিয়া দেখিয়ে। লাস্ট একটা ছোট্ট ক্যাটাগরি আছে যাদের অ্যাসিড ক্ষার কোনো ধর্মই নেই, ঠিক আছে। সেটা আমি যে ছোট করে লিখে দিচ্ছি। ধর কার্বন মনো অক্সাইড, ঠিক আছে, CO, এটাকে বলে কার্বন মনো অক্সাইড। আর কোনো উদাহরণ জানা আছে কি? আর NO, ঠিক আছে। এরা ক্ষার বা অ্যাসিড কারোর সাথে বিক্রিয়া করে না। ক্ষার বা অ্যাসিড কারোর সাথেই বিক্রিয়া করে না বলে এদের প্রশম অক্সাইড বলে। প্রশম অক্সাইড, প্রশম মানে নিউট্রাল, এরা কারোর সাথে বিক্রিয়া করে না। তার খেয়াল রাখতে হবে, যারা দুজনের সাথে বিক্রিয়া করে তাদের বলে উভধর্মী অক্সাইড, আর যারা কারোর সাথে বিক্রিয়া করে না তাদের বলে প্রশম অক্সাইড। পরিষ্কার? হ্যাঁ। হুম। আম, ঠিক আছে, দেবজানি পরিষ্কার তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা আজ যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অম্ল বৃষ্টি। এরপরে আর বেশিরভাগ বিক্রিয়া আমাদের সেরকম কিছু নেই। আমাদের এই চ্যাপ্টারে যা যা বিক্রিয়া ছিল মোটামুটি পড়া হয়ে গেছে। এখন যে কটা এরপরে যে বিক্রিয়াগুলো দেখবো সেগুলো সবই ইদার ভীষণ সিম্পল অথবা আমরা আগে দেখেছি। তাহলে এরপরের টপিকটা হচ্ছে অম্ল বৃষ্টি, বা ইংলিশে যেটাকে বলে অ্যাসিড রেইন, ঠিক আছে। অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি অনেক সময় এরকম করে বলে। কি হয় কেসটা, অ্যাসিড বৃষ্টির ব্যাপারটা কি হয় না, আমি পয়েন্ট ওয়াইজ লিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে বিভিন্ন কলকারখানা কলকারখানা থেকে যে ধোঁয়া বায়ুমণ্ডলে নির্গত হয় তাতে প্রচুর সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড থাকে, ঠিক আছে। এই অক্সাইড গুলো কি আমরা জানি?
আম্লিক অক্সাইড আমরা একটু আগে দেখলাম, যে অক্সাইডগুলো আম্লিক অক্সাইড। তাহলে বৃষ্টির সময় কি হবে? বৃষ্টির সময় এরা বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে ওই জলকে আম্লিক করে দেয়। এই আচ্ছা, আম্লিক করে দেয়, এর পিএইচটা মোটামুটি কিরম রেঞ্জে থাকে? তার 3.9 থেকে 5.6 এর মধ্যে। ঠিক আছে, মনে আছে তো, 7-এর কম থাকলে সেটা অ্যাসিডিক হবে পিএইচ। হ্যাঁ, আচ্ছা, কোনটা বেশি অ্যাসিডিক, 3.9টা বেশি অ্যাসিডিক না 5.6টা বেশি অ্যাসিডিক? 3.9টা। হুম। আচ্ছা, তাহলে বৃষ্টির সময় এরা বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে যায় এই আম্লিক অক্সাইড গুলো, এবং ওই জলকে আম্লিক করে দেয়। ঠিক আছে, অ্যাসিড যুক্ত এই বৃষ্টিকেই অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন বলে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে তো কেন অম্ল বৃষ্টি হয়ে থাকে। কি আজ দীপদিনের আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? কি হয়েছে নাকি, কিছু হয়েছে নাকি? শুনতে পেলাম না। তো শান্তনু, অ্যাসিড বৃষ্টি মানে বেশিরভাগ সময় হয়? ডিপেন্ড করছে যে কখন বাতাসে এই ধরনের গ্যাসগুলোর মাত্রা বেশি রয়েছে, এবং বেশিরভাগ সময় হয় বলতে বুঝতেই পারছি যে যে অঞ্চলের বাতাসে এই গ্যাসগুলো বেশি রয়েছে সেখানে হওয়ার সম্ভাবনা তত বেশি। ফলে কলকারখানা বা মানে ধারে কাছে কলকারখানা থাকলে সেই সমস্ত জায়গায় অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। ধারে কাছে কলকারখানা না থাকলে সেই ধরনের সম্ভাবনা কম। এই হচ্ছে মূল ব্যাপার। এমনি বৃষ্টির জল সামান্য অ্যাসিডিক হয়, ঠিক আছে, খুব সামান্য অ্যাসিডিক হয়। তার কারণটা তো সবসময় কিছু মাত্রায় বাতাসে কার্বন ডাই অক্সাইড বা সালফার ডাই অক্সাইড রয়েছে, খুব অল্প মাত্রায় হলো। তবে যে অঞ্চলে এই 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 ধরনের কারখানা বেশি সেই ধরনের বাতাসে এই গ্যাসগুলোর মাত্রা বেশি, ফলে তাদের বৃষ্টিটাও মানে সেখানে বৃষ্টি হলে সেই বৃষ্টিটা অনেক বেশি অ্যাসিডিক হবে। বোঝা গেছে? হ্যাঁ, এখনো পর্যন্ত আমার 15 বছর বয়সে যদি এখনো পর্যন্ত একবারও হতে দেখিনি আমি। তুই কি করে মানে অ্যাসিড বৃষ্টি হতে কি দেখতে কি অন্যরকম লাগবে নাকি? মানে নর্মাল বৃষ্টির মতোই তো বৃষ্টি হবে। আয় না, দেখে বোঝা যায় না এই সবকিছু পুড়ে যাবে এইসব, ওরকম তো না কিছু না নেই না 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 না, নর্মাল। ওয়েট ওয়েট, না, তুই ভুল ভুল ধারণা করছিস। এই অ্যাসিড গুলো খুবই কম মাত্রার অ্যাসিড, এটা এমন নয় সবকিছু পুড়ে যাবে। যেটা হতে পারে এই পিএইচ এর বৃষ্টি হলে সামান্য গায়ে একটুখানি জ্বালা জ্বালা মতো করবে গায়ে পড়লে, ঠিক আছে। এটা এরকম হবে না সবকিছু পুড়ে যাবে এবং সব হয়ে যাবে, এতটা এতটা না, এমন নাকি ওপর থেকে সালফিউরিক অ্যাসিড ঢালছে, এমন তো নয় রে বাবা। ঠিক আছে, খুব কম মাত্রায় অ্যাসিড রয়েছে এতে। ফলে এই অ্যাসিড এমন না সবকিছু পুড়ে যাবে, যেটা হবে যে গায়ে একটু জ্বালা করতে পারে সামান্য একটুখানি, এইরকম হবে। বুঝেছিস? হুম। বা যেটা হবে, মার্বেল পাথরে যদি পড়ে এই বৃষ্টির জল, তাহলে তার তার মানে উজ্জ্বলতা কমে যাবে, গ্লেজটা কমে, আমরা একটু বাদেই দেখবো আর কি কেন সেটা হয়। সেইটা থেকে বেশি করে ভালো করে বোঝা যেতে পারে। এবং তার স্পষ্ট উদাহরণ হচ্ছে যে আম, আচ্ছা, আমরা এই ঘটনাটা যখন বলবো তখন ওটা আলোচনা করছি। তার আগে আমি দেবযানী কিছু শুনি, দেবযানী গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? কি হয়েছে রে? কি ভাল লাগে না পড়তে নাকি এটা? না না। তাহলে কি শরীর খারাপ হয়েছে, কি হয়েছে নাকি? কিছুই না। আচ্ছা বেশ, তাহলে আমরা কয়েকটা 2-3টে জিনিস দেখবো যেগুলো অ্যাসিড বৃষ্টিতে থাকে। তাহলে অ্যাসিড বৃষ্টিতে থাকা অ্যাসিড এবং সেগুলি কিভাবে তৈরি হয়, তৈরির প্রক্রিয়া।
তাহলে অ্যাসিড বৃষ্টিতে কি কি ধরনের অ্যাসিড থাকে? ধর সালফিউরিক অ্যাসিড থাকে সামান্য পরিমাণ। সেই সালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? বাতাসে সালফার ডাই অক্সাইড থাকে, তার সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়, বিক্রিয়া হয় সালফার ট্রাই অক্সাইড তৈরি হয়। মনে কর সালফার ট্রাই অক্সাইড হচ্ছে সালফিউরিক অ্যাসিডের নিরোধক, মানে সালফার ট্রাই অক্সাইড জলের সাথে মিশলেই সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াটা কিভাবে ব্যালেন্স করবো? এটাকে 2 দিয়ে গুণ করলে এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এই সালফার ট্রাই অক্সাইড যখন জলের সাথে মিশবে, বৃষ্টির জলের সাথে মিশবে, তখন কি হয়ে যাবে? সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে বৃষ্টির জল, মাইন্ড ইট। আর কি থাকে? আর যেটা থাকে সেটা হচ্ছে HCl থাকে, HCl থাকে। এই HCl কি করে তৈরি হয়? তাহলে HCl বাষ্প, ধর কোন কলকারখানা থেকে HCl বাষ্প বেরোয়, ঠিক আছে? তাহলে কলকারখানা থেকে আসা HCl বাষ্প, তার সাথে আবার বৃষ্টির জল, সেটা মিশে কি তৈরি হবে? HCl এর জলীয় দ্রবণ। আগের দিন আমরা পড়েছিলাম, যেখানে আমরা বলছিলাম যে অ্যাসিড বা ক্ষারের ধর্ম প্রদর্শনে জলের একটা রোল আছে, সেখানে বলেছিলাম যে HCl বাষ্প কিন্তু অ্যাসিডিক না। HCl বাষ্পটাকে যখন জলে দ্রবীভূত করবো তখন সেটা অ্যাসিড হয়ে যাবে, ঠিক আছে? তখন সেটা H+ আয়ন দেবে। তো HCl বাষ্প এমনিতে অ্যাসিডিক না, কিন্তু সেটা জলের সাথে মিশলে তখন HCl এর জলীয় দ্রবণ তৈরি হবে। এটার উদাহরণ কি দেখেছিলাম আমরা? যে HCl বাষ্পের মধ্যে নীল লিটমাস কাগজ ধরলে কিন্তু লাল হয় না, কিন্তু জলের নীল লিটমাস কাগজ ডুবিয়ে তাতে HCl বাষ্প যদি আমি চালনা করি, তখন সে নীল লিটমাস লাল হয়ে যায়। তার মানে বোঝা যায় HCl বাষ্প অ্যাসিডিক নয়, কিন্তু HCl কে জলে দ্রবীভূত করলে তখন সেটা অ্যাসিড হয়, ঠিক আছে? তাহলে এইভাবে অ্যাসিড বৃষ্টিতে HCl ও থাকে, যে কলকারখানা থেকে HCl বাষ্প বেরোয়, সেটা জলের সাথে মিশে যায়, বৃষ্টির জলের সাথে, এবং তখন সেটা আবার, এটা হচ্ছে বৃষ্টির জল, ঠিক আছে? এই HClটা বৃষ্টির সাথে মিশে নামবে। আর কি হতে পারে? কার্বনিক অ্যাসিড থাকে। এটা কি থেকে তৈরি হবে? আবার কলকারখানার H2, কার্বন ডাই অক্সাইড, তার সাথে জল মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর কি হতে পারে? নাইট্রিক অ্যাসিড থাকে। এটা কিভাবে তৈরি হয়? না, নাইট্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয় প্রথমে, নাইট্রিক অক্সাইড প্রথমে তৈরি হয়, NO, এটাকে বলে নাইট্রিক অক্সাইড। এইটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে NO2 তৈরি করে। এইটা জলের সাথে মিশে নাইট্রিক অ্যাসিড, আরেকটা অ্যাসিড তৈরি করে, এটাকে বলে নাইট্রাস অ্যাসিড। যেমন সালফিউরাস অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দেখলাম, তেমনি এক্ষেত্রে এইটাকে বলে নাইট্রিক অ্যাসিড, আর এইটাকে বলে নাইট্রাস অ্যাসিড, HNO2। দেখ, এটাতে একটা অক্সিজেন কম আছে। যেমন সালফিউরিক অ্যাসিড ছিল H2SO4, যখন সেটা H2SO3 হচ্ছে তখন সেটাকে সালফিউরাস অ্যাসিড বলে। একই রকম ভাবে নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, যখন সেটা HNO2 হচ্ছে তখন সেটাকে নাইট্রাস অ্যাসিড বলে। তাহলে এই অ্যাসিড গুলো মূলত অ্যাসিড বৃষ্টিতে থাকে, এবং সেগুলো এইভাবে বায়ুমণ্ডলে তৈরি হতে পারে। আচ্ছা, এটা কিভাবে ক্ষতি করে? অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক দিকগুলো কি কি, ঠিক আছে? তাহলে প্রভাব, এরকম করে বলি, অ্যাসিড বৃষ্টির প্রভাব, ক্ষতিকর প্রভাব। ক্ষতিকর প্রভাব কি 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 ক্ষতিকর প্রভাব আছে? এক তো হচ্ছে যে এই বৃষ্টি মাটিতে পড়লে মাটির আম্লিকতা বেড়ে যায়। মাটির আম্লিকতা বেড়ে যায়। উফ, এর ফলে মাটিতে থাকা গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়াগুলি
নষ্ট হয়ে গিয়ে মাটির ফলন কমে যায় বা চাষের ফলন কমে যায় করে বলা হয়। তাহলে অ্যাসিড বৃষ্টির ফলে একটা ক্ষতিকারক দিক হচ্ছে এটা, চাষের ফলন কমে যায়। আর কি আছে? পুকুরে পড়লে, পুকুরে এই বৃষ্টির কারণে জলজ প্রাণীরা মারা যায়। জলজ প্রাণী মারা যায়। আর কি হয়? পুকুরের বাস্তুতন্ত্র নষ্ট হয়। আর কি আছে? মানুষের ত্বক ও চোখের ক্ষতি হতে পারে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় এখান থেকে অনেক বেশি প্রশ্ন দেয়, সেটা হচ্ছে যে স্টোন ক্যান্সার। ঠিক আছে, স্টোন ক্যান্সার বা অনেক সময় এটাকে বলে পাথর কুষ্ঠ। এটা কি জিনিস? না, মার্বেল পাথর আসলে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। মনে করছো তো যে কার্বনিক কার্বনেট বা বাইকার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। ঠিক আছে, তাহলে মার্বেল পাথর আসলে ক্যালসিয়াম কার্বনেট। এর উপর অ্যাসিড পড়লে তা বিক্রিয়া করে ক্যালসিয়াম লবণ ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জল তৈরি হয়। এই লবণ মার্বেলের উজ্জ্বলতা কমিয়ে দেয় এবং সময়ের সাথে সাথে মার্বেলের স্তর স্তর খসে পড়ে। মার্বেল স্তরে স্তরে খসে পড়ে ক্ষত চিহ্নের মতো তৈরি হয়। একেই স্টোন ক্যান্সার বলে। তাহলে অ্যাসিড বৃষ্টির কারণে এইটা হতে পারে, যে কোনো মার্বেলের তৈরি করা কোনো সৌধ আছে, ঠিক আছে, তাতে অ্যাসিড অ্যাসিড বৃষ্টি হলে কি হবে? মার্বেল যেহেতু ক্যালসিয়াম কার্বনেট, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর ক্যালসিয়ামের একটা লবণ তৈরি হবে। সেইটা মার্বেলের গায়ে একটা আস্তরণ ফেলে দেবে, ফলে মার্বেলের উজ্জ্বলতা, ওর ব্রাইটনেসটা কমে যাবে। এবং ধীরে ধীরে ওইভাবে জমতে জমতে একটা সময় স্তর স্তর করে খসে পড়বে। ফলে মার্বেলের গায়ে একটা ক্ষত চিহ্ন তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা কিরকম হবে? আমি যদি সালফিক অ্যাসিড নিয়ে শুধু দেখাই, ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে মার্বেল। ঠিক আছে, তার সাথে ধর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, কি তৈরি হবে? ক্যালসিয়াম সালফেট তৈরি হবে। তার সাথে কার্বনেট যেহেতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে আর জল তৈরি করবে। রিঅ্যাকশনে ব্যালেন্স করতে হলে কি করতে হবে? আমাদের একটা ব্যালেন্স হয়ে রয়েছে, 4 2 6 7, 3 4 7, হ্যাঁ রিঅ্যাকশনে ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আহ
মার্বেলের ওপর ওর বিক্রিয়া এবং কিভাবে স্টোন ক্যান্সার হচ্ছে তার একটা উদাহরণ। এর খুব প্রমিনেন্ট উদাহরণ হচ্ছে যে ভারতের যেটা একটা ভীষণ বড় যেটাকে ঐতিহ্য বা গৌরব বলে তাজমহল। তাজমহলটা যমুনার পাড়ে, আর যমুনার ঠিক উল্টো দিকের পাড়ে এরকম অনেকগুলো কলকারখানা ছিল, যেটা হয় নদীর পাড়ে কলকারখানা। তাদের থেকে তৈরি হওয়া গ্যাস বা বাষ্প সেগুলো বাতাসে মিশে এরকম অ্যাসিড বৃষ্টি ঘটাতো। ফলে সেই অ্যাসিড বৃষ্টি যখন তাজমহলের উপর পড়তো, তাজমহলের একটা বিরাট অংশ এর উপর নষ্ট হয়ে গেছিল, মানে একটা উপরের স্তর। তারপর পরে সেটাকে বুঝতে পেরে রেনোভেট করে ওটাকে ঠিক করে এবং ওই সমস্ত কলকারখানাগুলো ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, যাতে আর ওখানকার বাতাসে আহ, এই আম্লিক অক্সাইড গুলো না বেড়ে যায় এবং যাতে অ্যাসিড বৃষ্টি না হয় সেই রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু হ্যাঁ, একটা সময় তাজমহলের একটা বিরাট ক্ষতি হয়েছিল এই অ্যাসিড বৃষ্টির কারণে। কেন না, যমুনার উল্টো দিকে তাজমহল যমুনার একটা পাড়ে আর কি, আর অন্য পাড়ে ওরকম অনেকগুলো কলকারখানা ছিল যেখান থেকে আর কি এই ধরনের ধোঁয়া বেরোতো আর কি। বুঝতে পেরেছিস? হুম। দেবজানি বোঝা গেছে? হুম। আচ্ছা, অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণ কি করে করা যায়? নিয়ন্ত্রণের উপায় তার জন্য কি 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 পদক্ষেপ নিতে হবে অ্যাসিড বৃষ্টি কমাতে হলে? এক নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? জীবাশ্ম জ্বালানি কোনগুলো জানিস? কোনগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে? সেটা জানি না। যেটা দেবজানি, আমাদের জিভ থেকে সেটাকে জ্বালালেই হয়ে যায় জীবাশ্ম জ্বালানি। এই ধরনের এই যে আমরা কয়লা ব্যবহার করি, তারপরে তেল ব্যবহার করি, এগুলো তৈরি হয়েছে কিভাবে? এগুলো কোথেকে পাই আমরা? হুম। জীবদেহ থেকে পাই, মানে কয়লা তো জীবদেহ পচে থেকে গিয়ে। কয়লা পাই, এই রে? না, ওই গাছপালা পচে গিয়ে আবার জমা হয়। আর বল, ঠিক করে স্পষ্ট করে বল। বল। কত পায় না। তাহলে দীর্ঘ মানে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে মাটির তলায় যখন গাছপালা অন্যান্য প্রাণী এরা চাপা পড়ে থেকেছে, তো ও সেটা ও মনে সেখানে পড়ে গেছে। হুম হুম আরে মনে পড়ে গেছে, দাদা বলেছিল সেটা। হুম তো সেইগুলোই তাদের দেহ থেকেই বেসিক্যালি এত চাপে থাকার কারণে সেখান থেকে এই ধরনের জ্বালানিগুলো তৈরি হয়েছে। এই জ্বালানিগুলো পোড়ালেই, যেহেতু ওগুলো জীবদেহ থেকে তৈরি হয়েছে, ফলে জীবদেহে প্রচুর কার্বন থাকে, কার্বন থাকে, নাইট্রোজেন থাকে, সালফার থাকে। তাহলে সেগুলো পোড়ালেই কি হবে, প্রচুর কার্বন ডাই অক্সাইড এবং এই ধরনের অন্যান্য আম্লিক অক্সাইড গুলো তৈরি হয়। তো এই জন্য এই ধরনের জ্বালানি ব্যবহার করা আমাদের বন্ধ করতে হবে। তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিকল্প ধরনের জ্বালানি, এমন জ্বালানি যেটাতে এই এই জীবাশ্ম জ্বালানি, কয়লা, তেল এগুলো পোড়াতে না হয়, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো। বিকল্প জ্বালানি কি হতে পারে? তোর সৌরশক্তি, ঠিক আছে? সেখান থেকে যদি আমরা শক্তি তৈরি করতে পারি, বা বায়ু শক্তি, ঠিক আছে, সেখান থেকে যদি শক্তি তৈরি করতে পারি, তাহলে সেখানে কোনো কোনো কিছু দহন করার ব্যাপার আসছে না। ফলে এই ধরনের আহ, যেগুলো আম্লিক অক্সাইড সেগুলো তৈরি হবে না। আর দুই কি উপায় হতে পারে, যে কলকারখানা থেকে যে ধোঁয়া আহ কলকারখানা থেকে নির্গত, উম, কলকারখানায় তৈরি, এরকম করে বলি, কলকারখানায় তৈরি ধোঁয়া বাতাসে মেশার আগে তাকে প্রসেস করে সেখান থেকে আম্লিক অক্সাইড গুলিকে
নষ্ট করে দেওয়া যেতে পারে। তার সিম্পল উপায় কি হতে পারে? উপায় হতে পারে যে ওই ধোঁয়াগুলোকে যদি আমি কোনো ক্ষারের দ্রবণের মধ্যে দিয়ে চালনা করি, তারপর বাইরে বের করি, তাহলে কি হবে? ওই ধোঁয়াতে থাকা যে আম্লিক অক্সাইড গুলো থাকবে সেগুলো ক্ষারের সাথে বিক্রিয়া করে যাবে। ফলে সেখান থেকে যে ফাইনালি যে ধোঁয়াটা বেরোবে সেটাতে কোনো আম্লিক অক্সাইড থাকবে না। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম। 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 আর আর কি হতে পারে? যে গাড়ির ইঞ্জিনগুলিকে উন্নততর করা, যাতে গাড়ির ধোঁয়াতে কম NO এবং NO2 গ্যাস থাকে। তো এই গ্যাসগুলো বাতাসে নির্গত হওয়ার একটা বড় সোর্স হচ্ছে গাড়ির ধোঁয়া। ফলে গাড়ির ইঞ্জিনগুলোকে আরেকটু বেটার করা, যাতে তারা কম পরিমাণে NO2 গ্যাস তৈরি করে। ফলে এগুলো আম্লিক অক্সাইড হওয়ার জন্য বাতাসে অম্লবৃষ্টির কারণ ঘটায় ফাইনালি। তো এইগুলো হচ্ছে কিছু প্রবাবল সলিউশন অফ অ্যাসিড বৃষ্টি। বোঝা গেছে? হ্যাঁ। দেবযানী বোঝা গেছে? হ্যাঁ। বেশ। আহ, এবার আমরা ছোট একটা ব্রেক নেব, তারপর বাদ বাকিটা পরে। মিনিট 7-8 ব্রেক, বা 10 মিনিট 10 ব্রেক। হুম। বেশ, শুরু করা যাক। তাহলে এরপরে আমাদের টপিক হচ্ছে প্রশমন বিক্রিয়া, বা ইংরেজিটাকে বলে নিউট্রালাইজেশন রিয়াকশন। আচ্ছা, এটা বেসিক্যালি কি? এটা বেসিক্যালি অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া, যাতে যাতে ফাইনালি দ্রবণে আহ এরকম করে বলা যায় যে যাতে ফাইনালি দ্রবণটি প্রশম হয়, মানে অ্যাসিড বা ক্ষার কোনোটাই বেশি থাকবে না, দ্রবণটি প্রশম হয়। কিভাবে করে? বেসিক্যালি কোনো নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড থেকে যতটা H+ আয়ন আসছে, ততটাই OH- আয়ন যে পরিমাণ ক্ষার থেকে পাওয়া যাবে, ততটা ক্ষারের বিক্রিয়া। তাহলে আমি অ্যাসিড নিচ্ছি, সেই অ্যাসিড থেকে কিছুটা H+ এসছে, যতটা ক্ষার থেকে ওই H+টাকে নষ্ট করতে যতটা OH- লাগবে, যে পরিমাণ ক্ষার থেকে ওই পরিমাণ OH- পাওয়া যাবে, সেই পরিমাণ ক্ষার যদি ওই অ্যাসিডের সাথে মিশিয়ে দিই, তাহলে দুজনে একে অপরকে ব্যালেন্স করে দেবে, নিউট্রালাইজ করে দেবে, আর দ্রবণে কোনো এক্সট্রা অ্যাসিড বা এক্সট্রা ক্ষার থাকবে না। এই ধরনের বিক্রিয়াকে বলে নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশমন বিক্রিয়া। ঠিক আছে? বিক্রিয়া কেমন দেখতে হয় যদি আমি এরকম করে বলি? বিক্রিয়া যে কোনো অ্যাসিড বা ক্ষারের যে বিক্রিয়া হয় সেরকম দেখতে হয়। ধর HCl আর NaOH এর বিক্রিয়া যদি আমি নিই, তাহলে NaCl আর জল তৈরি হবে। অ্যাসিড আর ক্ষারের যেমন বিক্রিয়া হয়, কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি কোনোটা বেশি দেবো না, কিন্তু যতটা HCl নিয়ে শুরু করেছি সেখানে যতটা H+ আয়ন পেয়েছি সেইটাকে নষ্ট করতে যতটা OH- আয়ন লাগবে, সেই OH- আয়নটা যতটা NaOH থেকে আসবে, যে পরিমাণ NaOH থেকে আসবে,
ততটাই বিক্রিয়া করাবো যাতে ফাইনালি দ্রবণে কোনো পরিমাণ অ্যাসিড বা কোনো পরিমাণ ক্ষার এক্সট্রা না থাকে, ঠিক আছে? এই ধরনের বিক্রিয়া কিভাবে পারফর্ম করে যদি আমি দেখতে চাই, যেটা করে যে হয় আগে একটা অ্যাসিড বা একটা ক্ষার নিয়ে শুরু করে, এবং সেই ধর আগে আমি একটা ক্ষার নিয়ে শুরু করেছি, এই ক্ষারে আমি তার সাথে একটা ইন্ডিকেটর বা একটা নির্দেশক, যেটা আমরা প্রথম দিন পড়েছিলাম, তার ফেনফথ্যালিন মেশাচ্ছি। তাহলে ক্ষারে ফেনফথ্যালিন মেশালে তার কালার কি হয়ে যাবে? তার কালার হয়ে যাবে গোলাপি রং, বেসিক্যালি পিঙ্ক কালার হবে একটা। এবার আমি আস্তে আস্তে HCl মেশাবো এর মধ্যে। প্রথমে একটুখানি মেশালাম, তখন দ্রবণটা ক্ষারীয়ই রয়েছে, তখনও ফেনফথ্যালিনের কালার পিঙ্ক থাকবে। এরকম করে মেশাতে 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 একটা পয়েন্টে গিয়ে অ্যাসিড সমস্ত পরিমাণ ক্ষারটাকে নিউট্রালাইজ করে দেবে, প্রশমিত করে দেবে, এবং প্রশম দ্রবণে ফেনফথ্যালিনের কালার কি হয়ে যায়? বাদামি থেকে সরে গিয়ে বর্ণহীন হয়ে যায়। তাহলে যে মোমেন্টে HClটা মেশাতে মেশাতে যে মোমেন্টে আমি বুঝতে পারবো যে ফেনফথ্যালিনের কালারটা বা যে নির্দেশকটা নিচ্ছে তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই পয়েন্টে অ্যাসিড আর ক্ষার একে অপরকে প্রশমিত করে দিয়েছে। তাহলে এইভাবে যে কোনো প্রশমন বিক্রিয়া করানো সম্ভব। তার একটা উদাহরণ যদি আমরা দেখতে চাই, আমরা কিভাবে দেখব? যদি আমরা এরকম একটা উদাহরণ দেখি, ধর এইটা যদি না, তাহলে প্রথমে ও একটা বিকারে NaOH নিচ্ছে, ঠিক আছে? এখানে খুব ভালো করে করেনি, বাট মোটামুটি বোঝানোর জন্য প্রথমে একটা বিকারে NaOH নিচ্ছে। সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে তার মধ্যে ফেনফথ্যালিন ইন্ডিকেটরটা মেশাচ্ছে, ঠিক আছে? তাহলে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, ফেনফথ্যালিন ওই ক্ষারীয় দ্রবণে কি হয়ে যাবে? এই ধরনের পিঙ্ক একটা বর্ণ নেবে। এবার এতে যেটা করা উচিত সেটা হচ্ছে আস্তে আস্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অন্য কোনো অ্যাসিড মেশানো উচিত, যাতে দ্রবণের ক্ষারটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে, এবং একটা পয়েন্টে জাস্ট এক ফোঁটা HCl বা এক ফোঁটা অ্যাসিড মেশালে সঙ্গে সঙ্গে বর্ণটা চেঞ্জ হয়ে যাবে। কেন না, যখন প্রায় সম্পূর্ণ সোডিয়াম হাইড্রোক্সাইডের OH মাইনাসটা বিক্রিয়া করে গেছে আর একটুখানি আছে, তখনও দ্রবণের বর্ণ পিঙ্কি থাকবে, কারণ এখনো একটু OH মাইনাস এক্সট্রা আছে। তারপরে আরেকটুখানি অ্যাসিড মেশালেই সঙ্গে সঙ্গে জিনিসটা পুরো নিউট্রাল হয়ে যাবে, এবং ফেনফথ্যালিনের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে পুরোপুরি বর্ণহীন হয়ে যাবে। কিন্তু এখানে খুব ঝট করে মিশিয়েছে, সেটা করে না জেনারেলি, বাট আমি উদাহরণের জন্য বোঝানোর জন্য দেখাচ্ছি জাস্ট। যেই মোমেন্টে গিয়ে HClটা মেশাতে মেশাতে একটা সময় ফেনফথ্যালিন বা নির্দেশকটা কালার চেঞ্জ হয়ে গেল, আমি বুঝতে পারলাম যে এইবার আর দ্রবণটা ক্ষারীয় নেই, এবার দ্রবণটা মোস্ট লাইকলি প্রশম হয়ে গেছে। তাহলে বুঝতে পারছি একটা প্রশমন বিক্রিয়া কিভাবে করে। বোঝা যাচ্ছে কি হুম। রুদ্র, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ বেশ, তাহলে এভাবে প্রশমন বিক্রিয়া করে, এবং প্রশমন বিক্রিয়াটা প্রশমিত হচ্ছে যে বিক্রিয়াটা, তার জন্য আমার একটা নির্দেশকের দরকার পড়ে, ঠিক আছে? তাহলে তার আগে আমাকে একটু বুঝতে হবে যে একটা ছোট্ট কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড। তাহলে এরকম করে প্রথমে বলি তীব্র অ্যাসিড, বা ইংলিশ এটাকে বলবে স্ট্রং অ্যাসিড। কোনগুলো স্ট্রং অ্যাসিড? না, যে অ্যাসিডগুলি দ্রবণে বিয়োজিত হয়ে 100% বিয়োজিত হয়ে, প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে H+ আয়ন দেয়। এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হতে পারে HCl, HNO3, H2SO4। এরা যদি তুই লেটসে HCl নিস জলীয় দ্রবণে, তাহলে এ সম্পূর্ণটা ভেঙে গিয়ে H+ আর Cl- আয়ন দেবে, ঠিক আছে? এই যেই সমস্ত অ্যাসিডগুলো দ্রবণে প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়, H+ আর মানে এই আয়নে ভেঙে যায় এবং H+ আয়ন দেয়, তারা হচ্ছে তীব্র অ্যাসিড। তার মানে HCl কে তুই জলীয় দ্রবণ নিস, HCl এই ফর্মে থাকবে না, HCl সম্পূর্ণটা ভেঙে গিয়ে এই ফর্মে থাকবে, ঠিক আছে? এরই উল্টো দিকে কি হতে পারে? দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড, এরকম করে বলে মৃদু অ্যাসিড, যেটা ইংলিশ হবে উইক অ্যাসিড।
উইক অ্যাসিড। এরা কি করে? এরা দ্রবণে সামান্য বিয়োজিত হয়, সামান্য বিয়োজিত হয়, ঠিক আছে? সামান্য বিয়োজিত হয়ে এইচ প্লাস আয়ন দেয়। এদের উদাহরণ কি? এদের উদাহরণ হচ্ছে ধর অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড বা এর সংকেত কি? CH3COOH। আর কি হতে পারে? আগের দিন আমরা একটা পড়েছি টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড, তার সংকেত কি ছিল? COOH, CHOH, CHOH, COOH। তাহলে এরা দ্রবণে পুরোপুরি ভেঙে যায় না, ঠিক আছে? যদি আমি অ্যাসিডিক অ্যাসিডের উদাহরণ দেখাই, অ্যাসিডিক অ্যাসিড এদের ক্ষেত্রে এইরকম অ্যারো দেওয়া হয়। কেন এরকম অ্যারো দেওয়া হয় সেটা বুঝিয়ে বলছি। এইচ প্লাস আয়ন দেবে আর তার সাথে CH3CO মাইনাস আয়ন দেবে। কেন এদের ক্ষেত্রে এরকম এরকম অ্যারো দেওয়া হয়? না, দ্রবণে যদি আমি অ্যাসিডিক অ্যাসিডকে নিই, তার খানিকটা ভেঙে গিয়ে এটা দেবে, আবার খানিকটা এই ফর্মেই থেকে যাবে। তার মানে এই জন্যই এটা বোঝানো হচ্ছে যে এটা পুরোপুরি এদিকে চলে যাচ্ছে না, পুরোপুরি ভেঙে গিয়ে এটা দিচ্ছে না, এইটাও খানিকটা থাকছে, সেটা বোঝানোর জন্য এইরকম একটা অ্যারো দেওয়া হয়। তাহলে এরা হচ্ছে মৃদু অ্যাসিড, যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না দ্রবণে। আর তীব্র অ্যাসিড কারা? যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়। একই রকম ভাবে মৃদু ক্ষার, তীব্র ক্ষার হতে পারে। তাহলে তীব্র ক্ষার একই ব্যাপার, একই রকম ভাবে 100% বিয়োজিত হয়ে বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দেয়। এর উদাহরণ কি হতে পারে? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর মৃদু ক্ষারের উদাহরণ কি হবে, বা উইক বেসের উদাহরণ কি হবে? একই রকম ভাবে যে সম্পূর্ণ বিয়োজিত হয় না। ঠিক আছে? এমন ক্ষার, এমন করে বলি, সম্পূর্ণ বিয়োজিত হয় না, এমন ক্ষার। এর উদাহরণ কি হতে পারে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় না। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন দেখাতে হলে কি দেখাবো? NH4OH। অ্যারোটা কিন্তু এরম করে দিতে হবে, দুদিকেই একটা একটা করে অ্যারো, অ্যামোনিয়াম প্লাস আর OH মাইনাস। তাহলে এটা হচ্ছে তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড, মৃদু ক্ষার, মৃদু অ্যাসিডের আমরা ব্যাপারটা বুঝলাম। এবার যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রশমন বিক্রিয়ায় ব্যবহৃত নির্দেশক। প্রশমন বিক্রিয়ায় ব্যবহৃত নির্দেশক। এর কারণটা এই মুহূর্তে বোঝানো সম্ভব না, কিন্তু আমি মোটামুটি ইনফরমেশনটাই আপাতত বলছি কেন এইভাবেই নেওয়া হয়। যখন তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার এদের প্রশমন বিক্রিয়া হয়, যে আমি একটা তীব্র অ্যাসিডকে একটা তীব্র ক্ষার দিয়ে প্রশমিত করছি, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার, সেক্ষেত্রে কি নেওয়া হয়? সেক্ষেত্রে নেওয়া হয় হচ্ছে যে ইন্ডিকেটর বা যে নির্দেশক নেওয়া হয়, সেটা যে কোনো নির্দেশকই এই 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 ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। যে কোনো নির্দেশক ব্যবহার করা যেতে পারে। আবারও কারণটা এখন বোঝানো সম্ভব নয়, চেষ্টা করব যদি কোনো প্রশ্ন পরে আসে তাহলে তখন সেটা বুঝিয়ে দেওয়ার, কিন্তু এই মুহূর্তে আমি বোঝাতে চাইছি না। তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারে যদি প্রশমন করি, ঠিক আছে, তখন আমি যে কোনো ধরনের নির্দেশকই ব্যবহার করতে পারি। আচ্ছা, এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হতে পারে ধর HCl এর NOH, একটা তীব্র অ্যাসিড একটা তীব্র ক্ষার, NaCl আর জল তৈরি করবে। এটা হচ্ছে 1 নম্বর গেল। যদি আমি তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার নিই,
তাদের প্রশমন করি। তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমন। তার ক্ষেত্রে কি না হয়, ইন্ডিকেটর হিসেবে নেওয়া হয় মিথাইল অরেঞ্জ। দেখবি আমরা মিথাইল অরেঞ্জের নাম বলেছিলাম নির্দেশক হিসাবে, মিথাইল অরেঞ্জ। এই ইন্ডিকেটর ব্যবহার করা হয় তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারের প্রশমনের ক্ষেত্রে। এর একটা উদাহরণ কি হতে পারে তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারের প্রশমন? ধর HCl প্লাস মৃদু ক্ষার হিসেবে যদি আমি NH4OH নিই, তাহলে এদের বিক্রিয়া কি তৈরি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর জল তৈরি হবে। তাহলে এদের ক্ষেত্রে আমি কি নির্দেশক ব্যবহার করব এই প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে? মিথাইল অরেঞ্জ এই নির্দেশকটা ব্যবহার করব, ঠিক আছে? উল্টোভাবে কি হতে পারে, মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন। তার ক্ষেত্রে কি নির্দেশক ব্যবহার করা হয়? ফেনোলফথ্যালিন ব্যবহার করা হয়। এই নির্দেশকটা ব্যবহার করা হয়, যেটা আমরা ভিডিওতেও দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এই ফেনোলফথ্যালিন আর মিথাইল অরেঞ্জ দুটোই কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব, এই ক্ষেত্রে যে কোনো ধরনের নির্দেশকে ব্যবহার করা সম্ভব। কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রগুলোতে এই নির্দিষ্ট নির্দেশকগুলোই বা এই ধরনের নির্দেশকগুলোই ব্যবহার করতে হয়। আচ্ছা, মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন কি হতে পারে? মৃদু অ্যাসিড হিসেবে যদি আমি অ্যাসিটিক অ্যাসিড নিই, আর তীব্র ক্ষারের প্রশমনের জন্য যদি তীব্র ক্ষার হিসেবে আমি যদি NaOH নিই, তাহলে কি তৈরি হবে? CH3COONA, এটাকে বলে সোডিয়াম অ্যাসিটেট, আর জল তৈরি হয়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট, এটাকে বলে সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট আর জল তৈরি হয়। এই ধরনের প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কি নেওয়া হয়? ফেনলফথ্যালিন। তাহলে খেয়াল রাখতে হবে, মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে ফেনলফথ্যালিন, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ দিতে হয়। আর যদি আমি মৃদু অ্যাসিড মৃদু ক্ষার নিই, মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমন, এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নির্দেশক ব্যবহার করা যায় না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নির্দেশক ব্যবহার করতে হয়। তাহলে এই ক্ষেত্রগুলোতে যেমন মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে সবসময় ফেনolphthalein ব্যবহার করা সম্ভব, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে সবসময় মিথাইল অরেঞ্জ ব্যবহার করা সম্ভব। কিন্তু মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে বিভিন্ন কেসে বিভিন্ন রকম নির্দেশক ব্যবহার করতে হয়। তার আবারও কারণগুলো এখন বোঝানো সম্ভব নয়, কিন্তু কোনো নির্দিষ্ট নির্দেশক নেই মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের বিক্রিয়ার প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এর একটা উদাহরণ কি হতে পারে? ধর CH3COOH মানে অ্যাসিডিক অ্যাসিড, তার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাতে চাই, তাহলে এটা একটা মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষারের বিক্রিয়া। এই বিক্রিয়া কি তৈরি হবে? অ্যামোনিয়াম অ্যাসিটেট তৈরি হবে, অ্যামোনিয়াম অ্যাসিটেট, তার সাথে জল তৈরি হবে, ঠিক আছে? তাহলে এটাকে বলবে অ্যামোনিয়াম অ্যাসিটেট। তাহলে পরীক্ষায় এই ধরনের প্রশমন বিক্রিয়া থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে, বলো HCl আর NH4OH এর বিক্রিয়ায় তুমি কোন নির্দেশক ব্যবহার করবে, প্রশমন বিক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহার করবে? তখন বলতে হবে মিথাইল অরেঞ্জ। তাহলে এরকম উদাহরণ দিয়ে বলতে হবে। তাহলে তীব্র অ্যাসিড মৃদু অ্যাসিড তীব্র ক্ষার মৃদু ক্ষারের ব্যাপারটা বোঝালাম, এবং বিভিন্ন প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কি কি ধরনের নির্দেশক ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয় সেটাও বোঝালাম, কারণ ছাড়াই বোঝালাম। এটা কি মোটামুটি বোঝা গেছে? হ্যাঁ। দেবজানি বোঝা গেছে কি? বেশ, এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটাকে বলে
অ্যান্টাসিড। আর ছোট্ট দুটো টপিক বাকি আছে। এই টপিকটার নাম হচ্ছে অ্যান্টাসিড। ঠিক আছে। আচ্ছা, আমাদের পাচক রসে আমরা আগের দিন বলছিলাম যে আমাদের পাকস্থলীর মধ্যে যে পাচক রস থাকে, যেটা দিয়ে খাবারটা পচন হয় বা পাচন হয়, আমাদের পাচক রসে HCl থাকে। তাই পাচক রস কিন্তু অ্যাসিডিক। পাচক রস অ্যাসিডিক। এখন বেশি তেল মশলা যুক্ত খাবার খেলে বেশি তেল মশলা যুক্ত খাবার খেলে বেশি HCl এর ক্ষরণের কারণে বেশি HCl ক্ষরণের কারণে যে সমস্যা হয় তাকেই বাংলায় আমরা বলি অম্বল বা অ্যাসিডিটি বলে। এর ফলে কি হয়? গলা বুক জ্বালা বা টক ঢেকুর বা যেটাকে অনেক সময় চোয়া ঢেকুর বলে জাতীয় সমস্যা হয়। ঠিক আছে। তখন ওই অ্যাসিডকে, ওই অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে যে আহ, বস্তু, নাম করে বলি, বেসিক্যালি ওষুধের কথা বলছি, আহ, ব্যবহার করা হয় বা খাওয়া হয়, এরকম করে বলতে পারিস, তাকেই অ্যান্টাসিড বলে। বেসিক্যালি অ্যান্টি অ্যাসিড থেকে অ্যান্টাসিড কথাটা এসছে। অ্যান্টাসিড বলে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্টাসিডের ধারণা। তাহলে যখন আমাদের অ্যাসিডিটির সমস্যা হয় তখন সে অ্যাসিডটাকে প্রশমিত করতে যে ওষুধটা খাওয়া হচ্ছে সেটাকেই অ্যান্টাসিড বলে। আচ্ছা, তাহলে এই অ্যান্টাসিডটা কিরকম হবে? আম্লিক হবে না ক্ষারীয় হবে? বল। হারিয়ে হবে। হুম। তাহলে অবশ্যই এইগুলিকে ক্ষারীয় হতে হবে, কারণ অ্যাসিডটাকে প্রশমন করতে হবে, ফলে ক্ষারী লাগবে। ঠিক আছে। আচ্ছা, দু ধরনের অ্যান্টাসিডের কনসেপ্ট মূলত আছে। এক নম্বর হচ্ছে সিস্টেমিক সিস্টেমিক অ্যান্টাসিড। সিস্টেমিক অ্যান্টাসিড, এদের কি ধর্ম? আচ্ছা, আরেকটা আরেকটা কি আছে? নন সিস্টেমিক অ্যান্টাসিড। নন সিস্টেমিক অ্যান্টাসিড। আচ্ছা, এদের পার্থক্যটা কি? বেসিক্যালি এরা এমন অ্যান্টাসিড যারা পাকস্থলী থেকে
রক্তে শোষিত হতে পারে, রক্তে শোষিত হয়ে দেহের পিএইচ ব্যালেন্সকে বা পিএইচ ভারসাম্য নষ্ট করতে পারে। আর নন সিস্টেমিক অ্যান্টাসিড কি? এরা ঠিক উল্টো, এরা পাকস্থলী থেকে রক্তে শোষিত হয় না, ফলে দেহের পিএইচ ভারসাম্যকে নষ্ট করে না। ঠিক আছে, আচ্ছা এর উদাহরণ উদাহরণ যদি বলতে হয় একটু সরিয়ে দিই তাহলে। এর উদাহরণ কি? সিস্টেমিক অ্যান্টাসিডের উদাহরণ কি? তার সোডিয়াম বাইকার্বনেট, বা এনএ খাবার সোডা যেটাকে বলে, NaHCO3, এর একটা সিস্টেমিক অ্যান্টাসিডের উদাহরণ। ঠিক আছে, আর কি উদাহরণ আছে? আপাতত একটাই উদাহরণ নেই। আর এই নন সিস্টেমিক অ্যান্টাসিডের উদাহরণ কি আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে নন সিস্টেমিক অ্যান্টাসিডের উদাহরণ। ঠিক আছে, এবার কিছু কমন অ্যান্টাসিড, তাদের মধ্যে কি থাকে? কমন অ্যান্টাসিড তাদের উপাদান, যেমন একটা কমন অ্যান্টাসিডের নাম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা কি জিনিস বেসিক্যালি? এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় প্রলম্বন। প্রলম্বন কাকে বলে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড জলে খুব বেশি দ্রবীভূত হয় না, সেই কারণে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড গুলোকে জলে গুলিয়ে রেখে দিলে যখন পুরোটা থিতিয়ে পড়েনি, ওই অবস্থাটাকে প্রলম্বন বলে। ঠিক আছে, খুব সামান্য দ্রবীভূত হয়, বেশিরভাগটাই দ্রবীভূত হয় না, ওই গুঁড়োগুলো জলে ভাসতে থাকে, ওইটাকেই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রলম্বন বলে। তাহলে একটা অ্যান্টাসিড হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটা বেসিক্যালি কি? সেটা বেসিক্যালি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় প্রলম্বন। আর কি উদাহরণ আছে? ডায়োভল বলে একটা অ্যান্টাসিড আছে, যেটা ভীষণ কমন। সেটা কি জিনিস? সেটা বেসিক্যালি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ। ঠিক আছে, আর কি আছে? আরেকটা কমন আছে অ্যান্টাসিড হচ্ছে জেলুসিল। জেলুসিল বলে, তাতে কি থাকে? তাতে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, আর কি জিনিস থাকে যেটা সংকেত আমি লিখছি না আপাতত, সেটাকে বলে ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট। সব করা মনে রাখতে হবে না, একবার দেখে নিস, তাহলে যতটা মনে থাকবে থাকবে। আরেকটা হচ্ছে ডাইজিন। ডাইজিন একটা কমন অ্যান্টাসিড, যেটাতে কি থাকে? আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, আর থাকে অ্যালুমিনিয়াম সিলিকেট। অ্যালুমিনিয়াম সিলিকেট। এই যে লাস্ট যে দুটো অ্যান্টাসিড বললাম, এগুলোই আজকাল বেশি ব্যবহৃত হয়, এগুলো তুলনামূলক বেটার অ্যান্টাসিড। অ্যান্টাসিড কারণ এদের আর জেনারেলি আর খুব একটা সাইড এফেক্ট থাকে না। ঠিক আছে, তো এইগুলো বেটার অ্যান্টাসিড, এগুলোই বেশি ব্যবহৃত হয় আজকের দিনে। আর লাস্ট একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে অ্যান্টাসিডের সাইড এফেক্ট। অ্যান্টাসিডের পার্শ্ব প্রতিক্রিয়া, এটা বই থেকে পড়বি, ছোট্ট একটু পয়েন্ট আছে, বই থেকে দেখে নিবি, এটা আমার বলার কিছু নেই। এবং এখানে দেখবি আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা একটু ভালো করে পড়বি। ম্যাগালড্রেট বলে একটা জিনিস আছে, ম্যাগালড্রেট, এটা একটু বই থেকে ভালো করে পড়ে নিবি, খুব ছোট এই পয়েন্ট, এই পার্টটা বই থেকে দেখে নিবি। বোঝা গেছে? হ্যাঁ। দেবজানি বোঝা গেছে কি? হ্যাঁ। বেশ, লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে
সল্টস বা লবণ। লবণ নিয়ে আমরা আগে কথা বলেছি যে লবণ এমন জিনিস সেটা কি হবে, ক্যাটায়ন হিসেবে সেখানে এইচ প্লাস বাদে অন্য কোনো ক্যাটায়ন থাকবে, আর অ্যানায়ন হিসেবে ওইচ মাইনাস বাদে অন্য কোনো অ্যানায়ন থাকবে, ঠিক আছে? তাহলে এই সংজ্ঞাটা, বেসিক সংজ্ঞাটা এরকম করে দেওয়া হয় যে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুকে, প্রতিস্থাপনযোগ্য মানে কি, যে হাইড্রোজেন পরমাণু সহজে বেরিয়ে আসতে পারে, যাকে অন্য কিছু দিয়ে রিপ্লেস করা যায়, তাকে প্রতিস্থাপিত করা যায়, ঠিক আছে? যেমন HCl এর ক্ষেত্রে ওই যে যেটা এইচ প্লাস হিসেবে বেরিয়ে আসবে ওইটাকে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বলছে। HNO3 ক্ষেত্রেও যেটা মানে যেটা এইচ প্লাস হিসেবে বেরিয়ে আসতে পারে সেটাকে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বলে। তাহলে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপিত হয় যে যৌগ তৈরি করে তাকে লবণ বলে, ঠিক আছে? তাহলে আবার আবার বিক্রিয়ার আমার খুব চেনা উদাহরণটাই নিই। তাহলে এখানে কি হয়েছে, অ্যাসিডে এইটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, এইটা কাকে দিয়ে রিপ্লেস হয়েছে, এই এই সোডিয়ামটা দিয়ে রিপ্লেস হয়েছে, এখানে চলে এসছে। তাহলে এইটা হয়ে গেছে আমার একটা লবণ বা সল্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লবণ বা সল্টের উদাহরণ। এবার লবণ বা সল্টের আবার ক্যাটাগরি আছে, দু তিনটে ক্যাটাগরি আমরা পড়বো। এক নম্বর হচ্ছে প্রশম লবণ। এটা কি? সেটা হচ্ছে অ্যাসিডের সবকটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেলে, প্রতিস্থাপিত হয়ে যে লবণ তৈরি করে, ঠিক আছে? যেমন একটু আগে আমরা দেখলাম যে HCl এ একটাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন ছিল, সেটা প্রতিস্থাপিত হয়ে গেছে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা প্রশম লবণের উদাহরণ, সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম সালফেট, এগুলো সব প্রশম লবণের উদাহরণ। কিন্তু এর উল্টো দিকে কি আছে, অ্যাসিড লবণ। অ্যাসিড লবণ যেমন, এটা এক্ষেত্রে কি হচ্ছে, সবকটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে না। তাহলে অ্যাসিডের আহ সবকটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন প্রতিস্থাপিত না হয়েই যে লবণ তৈরি করে। এর উদাহরণ কি হবে, যদি আমি উদাহরণ হিসেবে দেখা যায়, একটা বিক্রিয়াটা আগে দেখাই, ধর সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2SO4। এই H2SO4 এর কটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, দুটো। এই দুটোই যদি প্রতিস্থাপন হয়ে যায় তখন প্রশম লবণ তৈরি হবে। আর এই দুটোর মধ্যে যদি একটা প্রতিস্থাপিত হয় আরেকটা না হয়, তখন সেটা অ্যাসিড লবণ তৈরি করে। যেমন সোডিয়াম বাইসালফেট, এখানে কি হয়েছে, এটা আমরা দেখিয়েছিলাম আগে একবার, যে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম হয়েছে, আরেকটা হাইড্রোজেন অ্যাজ ইট ইজ রয়েছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার অ্যাসিড লবণ, যেখানে একটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন রয়ে গেছে। এখানে কটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, দুটি প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন, আমাদের একটা প্রতিস্থাপিত হয়েছে, আরেকটা রয়ে গেছে।
তাহলে এই ধরনের সল্টকে বলে অ্যাসিড সল্ট বা অ্যাসিড লবণ, ঠিক আছে। ঠিক উল্টো দিকে আরেকটা কি হতে পারে, ক্ষারকীয় লবণ। ক্ষারকীয় লবণ সেক্ষেত্রে কি হয়, যে ক্ষারের উপস্থিত সবকটি OH মাইনাস প্রতিস্থাপিত না হয়ে যে লবণ তৈরি হয়। দেখ, আমরা যখন করে বলছিলাম যে অ্যাজ ইফ অ্যাসিডের H+ এর জায়গায় একটা অন্য কেউ চলে আসছে, আমরা লবণের সঙ্গে এরকমও বলতে পারি যে ক্ষারের OH মাইনাসের জায়গায় একটা অন্য কেউ চলে আসছে। তো আমি সেই জন্যই প্রথম দিন যেদিন লবণ পড়েছিলাম সেদিন বলেছিলাম লবণ মানে হচ্ছে অ্যাসিডের এইচটাকে সরিয়ে দিয়ে অন্য কেউ আসছে, অথবা ক্ষারের ওইচটাকে সরিয়ে দিয়ে অন্য কেউ আসছে। এই জন্যই বলেছিলাম যে ক্যাটায়নটা অ্যাসিড বাদে অন্য কেউ হবে, আর অ্যানায়নটা OH বাদে অন্য কেউ হবে, ঠিক আছে। তখন সেটাকে আমরা সল্ট বলছিলাম। ঠিক একই রকম ভাবে ক্ষারকীয় লবণ কি, যে ক্ষারে উপস্থিত যতগুলো OH মাইনাসকে প্রতিস্থাপন করা সম্ভব, রিপ্লেস করা সম্ভব, তারা সবাই যদি প্রতিস্থাপন না হয়ে যায়, অল্প কিছু প্রতিস্থাপিত হয়, অল্প কিছু থেকে যায়, তখন সেটাকে বলে ক্ষার সল্ট, ঠিক আছে, বা ক্ষারকীয় লবণ। তার একটা উদাহরণ কি, জেনারেলি এই ধরনের উদাহরণ খুব কমন নয়, কিন্তু জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছিস যে দুটো প্রতিস্থাপনযোগ্য OH মাইনাস আছে, দুটি প্রতিস্থাপনযোগ্য OH মাইনাস আছে। তাহলে এর একটা যদি থেকে যায়, তখন যে লবণটা তৈরি হবে সেটা হচ্ছে ক্ষারকীয় লবণ। তাহলে একটি প্রতিস্থাপনযোগ্য OH মাইনাস রয়ে গেছে। তাহলে লবণ পড়লাম, এবং লবণের তিনটে শ্রেণীবিভাগ পড়লাম। একটা প্রশম লবণ, যেখানে পুরোপুরি প্রতিস্থাপন হয়ে যাবে, সেটা এইচ এর হোক আর OH এর হোক। একটা অ্যাসিড লবণ, আর একটা ক্ষারকীয় লবণ। ব্যাস, এই চ্যাপ্টারটা এখানে শেষ হচ্ছে। আমরা অ্যাসিড বেস চ্যাপ্টারটা ফাইনালি খতম করলাম। বল, কিছু বুঝতে না পারলে বল, নইলে আজকের ক্লাসটা শেষ করা যাক। কি সব ঠিক আছে তো নাকি? হুম। বেশ, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আমরা এর পরের ক্লাস করব শনিবার, এবং তার আগে শুক্রবারের মধ্যে তোরা কিন্তু ওই দ্রবণ এবং সেপারেশন অফ মিক্সচার চ্যাপ্টারটা পড়ে তার প্রশ্ন উত্তরগুলো লিখে পাঠাস, ঠিক আছে? হুম। বেশ, ঠিক আছে।